রুমের আবহাওয়া, বাতাস, শব্দ সবকিছু যেন এক রহস্যময় নীরবতায় থমকে গেছে। যেন সময়ও নিঃশ্বাস নিতে ভুলেছে। শিহাব আরশিকে ধীরে ধীরে সোজা করে দাঁড় করিয়ে দিল। আরশি লজ্জা ও সংকোচে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শিহাব আরশির কাণ্ড দেখে দীর্ঘ লম্বা শ্বাস নিল। সে আরশির কাছ থেকে শাড়ি নিতে নিলে আরশি শিশুর মতো বাহিনী ধরে শাড়ি আরো শক্ত করে ধরে। ভয়ে তোতলামি করে বলল, কি 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 হয়েছে? শাড়ি নিচ্ছেন কেন? শিহাব আরশির কথা শুনে রাগে দাঁতে দাঁত চেপে তীক্ষ্ণ ও কর্তৃত্বপূর্ণ স্বরে বলল, আমি পরব তাই। আরশি বিস্ময় ও তোতলানিতে বলল, আপনি আপনি শাড়ি পরবেন? শিহাব কঠিন স্বরে বলল, চুপ করবে তুমি? শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো, আমি এটা ঠিক করার চেষ্টা করছি। শিহাব হঠাৎ রাগে আরশির কাছ থেকে শাড়ি শক্তিতে টেনে নিল। আরশি গভীর লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। শিহাব অন্যদিকে মুখ ঘুরিয়ে আস্তে আস্তে আরশির কোমরে শাড়ি গুজে দিতে থাকে। শিহাবের উষ্ণ হাতের প্রত্যেকটি স্পর্শে আরশি বিদ্যুৎ প্রবাহের মতো কেঁপে উঠছে। আরশির চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিচ্ছে। শিহাব শাড়ির কুচিগুলো নিয়ে আরশির পেটের ঠিক কাছে গুজে দিতেই সেই স্পর্শের ঘনিষ্ঠতায় আরশি আরো বেশি কেঁপে উঠল। তার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। শিহাব আরশির শাড়ির আঁচলটা শেষবারের মতো ঠিক করে দিল। একবার আরশির অবস্থা দেখে আরশি তখনও কাঁপছে। শিহাব লম্বা শ্বাস নিল। সে আর কোনো কথা না বলেই তোয়ালে নিয়ে দ্রুত ওয়াশরুমে চলে গেল। আরশি অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর কোনো সাড়া শব্দ না পেয়ে ধীরে ধীরে চোখ খুলল। সে দেখল শিহাব কোথাও নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তার মানে সে ভিতরে চলে গেছে। আরশি আয়নার সামনে গেল এবং নিজেকে আয়নায় দেখে বেশ অবাক হলো। কারণ শিহাব অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে, যা তার ধারণার বাইরে ছিল। আরশি মুচকে হাসল। সে ভাবল, যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, ভালোই আছে। খানবাড়ির সকল সদস্য শিহাবদের বাড়িতে চলে এসেছে। সবাই যার যার সাথে কথা বলে ব্যস্ত হয়ে গেল। আরফা আরশিকে খোঁজার জন্য রুমে আসতে নেবে, এমন সময় আরফার ফোন বেজে উঠল। আরফা তাড়াতাড়ি আগে ফোন নিয়ে বাইরে এলো। আরফার ফ্রেন্ড কল দিয়েছে। আরফা ফোনে কথা বলতে বলতে শিহাবদের বাড়ির গেটের কাছে চলে আসে। সে হাঁটতে হাঁটতে হঠাৎ শাড়ির কুচিতে পা লেগে একদম পড়ে যেতে নিল। আর ঠিক সেই মুহূর্তে দুটি শক্ত হাত এসে আরফাকে শক্ত করে ধরে ফেলল। আরফা চোখ খুলে দেখে তাকে ধরে আছে একজন সুদর্শন যুবক। ছেলেটি সুঠাম দেহের অধিকারী এবং তার চোখে এক ধরনের কর্তৃত্বপূর্ণ গভীরতা। ছেলেটা আরফাকে ঠিক করে দাঁড় করিয়ে দিয়ে বলল, একটু দেখে হাঁটবেন কেমন? আরফা অপ্রস্তুত হয়ে লজ্জায় জিভে কামড় দিয়ে বলল, মানে আমি ফোনে কথা বলছিলাম তাই দেখতে পারিনি। সমস্যা নেই, তবে একটু দেখে, না হলে যখন তখন পড়ে গিয়ে কোমর ভাঙতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি বিয়ে বাড়িতে ইনভাইটেড কার্ডে এসেছেন নাকি কোনো আত্মীয়? না, আমি আরশির কাকাতো বোন। সিরিয়াসলি? আরশি আমার ফ্রেন্ড? আমি নেহাল। ও আচ্ছা, আমি আরফা। আরফা আর নেহাল দুজনেই টুকটাক কথা বলতে বলতেই বাড়ির ভেতরে চলে আসলো। তাদের চোখে মুখে ছিল একে অপরের প্রতি নীরব কৌতূহল। সুইজারল্যান্ড। রৌদ্র তুরাকে নিয়ে বের হয়েছে। দুজনেই বিলাসবহুল গাড়িতে। তুরা গাড়ির জানালার কাছ দিয়ে এক মনে বাহিরের দৃশ্য দেখছে, আর রৌদ্র চুপচাপ গাড়ি ড্রাইভ করছে। বেশ কিছুক্ষণ পর রৌদ্র একটি জমকালো রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামালো। গাড়ি থামতে দেখে তোরা ধর ফরিয়ে উঠল। তোরা উদ্বেগ ও ভয় মেশানো কণ্ঠে বলল, কি হলো? গাড়ি থামালেন কেন? রৌদ্র কৌতুকপূর্ণ স্বরে সিট বেল্ট খুলতে খুলতে বলল, তোকে বিক্রি করে দেব তাই। তোরা তীব্র বিস্ময় নিয়ে বলল, কি? রৌদ্র নির্দেশ ও বিরক্তি মিশিয়ে বলল, চুপচাপ গাড়ি থেকে নামলেই দেখতে পারবি।
কথাটা বলেই রৌদ্র গাড়ি থেকে নামলো। তোরাও ধীরে ধীরে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামলো। রৌদ্র তোরার এক হাত ধরে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো। রেস্টুরেন্টের মালিক আব্রাহাম রৌদ্র খানকে দেখে চোখ কপালে তুলে বললেন সুইডিশ ভাষায়, আহ খান সাহেব, কি সৌভাগ্য, স্বাগতম, দয়া করে একটি সুন্দর টেবিলে বসুন। রৌদ্র কোনো কথা না বলে তোরাকে নিয়ে একটি টেবিলে বসলো। তোরা বিদেশি রেস্টুরেন্টে দেখে শুধু চারপাশ তাকাচ্ছে। কত বিদেশি মানুষ কত কিছু বলছে, অথচ তোরা এগুলোর কিছুই বুঝতে পারছে না। তোরাকে এইভাবে চারপাশ অবাক চোখে তাকাতে দেখে রৌদ্র তার ঠোঁটে কামড় দিয়ে হালকা হেসে বলল, কি দেখছিস এমন করে? মনে হচ্ছে জীবনে এমন দামি রেস্টুরেন্টে আর দেখিসনি। রৌদ্রের কথায় তোরা যেন থমকে গেল। সে তড়িঘড়ি চোখ নামিয়ে নিয়ে আমতামতা করে বলল, কিছু না, ঠিকই তো, আমি তো কখনো বিদেশ আসিনি যে এমন ঝকঝকে রেস্টুরেন্ট দেখব। রৌদ্র বাঁকা হাসি হেসে টেবিলে সামান্য ঝুঁকে এলো। তার কণ্ঠে সামান্য কৌতুক, কিন্তু দৃষ্টি ছিল স্থির। তো হঠাৎ বিদেশ এলি কেন? রৌদ্রের এমন সরাসরি প্রশ্নে তোরা সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। রৌদ্র সেই নীরব মুখের দিকে তাকিয়ে এক ঝলক হাসল। তারপর গলা শক্ত করে বলল, কি হলো বল? রৌদ্রের জোর দেওয়া ডাকে তোরা চমকে উঠল। সে কাঁপা কাঁপা গলায় জবাব দিল, এমনি এসেছি, সেই কারণকে আপনাকে জানাতে হবে? আমি বলতে বাধ্য নই। তোরার স্পষ্ট প্রত্যাখ্যান শুনে রৌদ্রের ভেতরে চাপা কষ্টটা আরো বাড়ল। সে মনে মনে বলল, কেন নিজের মুখে স্বীকার করছিস না সত্যিটা? আমি যে তোর অপেক্ষায় থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছি। আর কত অপেক্ষা করাবে? এইবার অন্তত স্বীকার করে দে সত্যিটা। রৌদ্র কথাটা বলেই লম্বা শ্বাস নিয়ে কণ্ঠ কঠিন করে বলল, ঠিক আছে, বলতে হবে না। এখন কি খাবি? অর্ডার কর। কথাটা বলেই রৌদ্র উদাসীনভাবে খাবারের তালিকায় কাগজটা তোরার দিকে এগিয়ে দিল। তোরা এক পলক সেই দামি কাগজটা দেখল। বিদেশি ভাষায় কি সব লেখা, কিছুই বুঝতে পারল না। শুধু খাবারের লোভনীয় ছবিগুলো তার দৃষ্টি আকর্ষণ করছে। তোরাকে এইভাবে ছবিগুলোর দিকে বিস্ময় ও কৌতূহল নিয়ে তাকিয়ে থাকতে দেখে রৌদ্রের মুখে একটা দুষ্টু হাসি ফুটে উঠল। সে মজা করে বলল, তুই যেইভাবে মেনু কার্ডের দিকে তাকিয়ে আছিস দেখে মনে হচ্ছে এটা সত্যি খাবার, আর সেই লোভে তোর জিভ দিয়ে জল পড়ছে। রৌদ্রের এমন দুষ্টুমি মাখা খোঁচা শুনে মুহূর্তে তোর অপমানে জ্বলে উঠল। সে কাগজটা প্রায় ছুঁড়ে মারার ভঙ্গিতে রৌদ্রের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার খাবার আপনিই খান, খাবই না আমি। কথাটা বলেই তোরা ক্ষিপ্র গতিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রৌদ্র বিস্মিত হয়ে দ্রুত উঠে তোরাকে কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ একটি বিদেশি মেয়ে, যার চুলগুলো সোনালি এবং চোখে আনন্দের উচ্ছ্বাস, দৌড়ে এসে রৌদ্রকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। মেয়েটি রৌদ্রকে জাপটে ধরে দ্রুত উত্তেজিত কণ্ঠে এক অপরিচিত ভাষায় অনর্গল বলতে শুরু করলো, হেই বেবি, কেমন আছো? জানো আমি তোমাকে কতটা মিস করেছি। ইদানিং তুমি আমার সাথে কথা বলছো না। আমি সত্যিই ভাবিনি যে তোমাকে এই সময় এইভাবে রেস্টুরেন্টে খুঁজে পাবো। এই দৃশ্য দেখে তোরার বুকের ভিতর যেন এক প্রচণ্ড তুফান শুরু হলো। তার হৃদয় যেন তীক্ষ্ণ যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সেই অসহ্য ব্যথার কারণে গলার শ্বাসটাও যেন আটকে আসছে। রৌদ্র বিরক্ত হয়ে মেয়েটিকে সরিয়ে দিয়ে কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে তার চোখ যায় তোরার দিকে। তোরা ততক্ষণে কেঁদেই দিয়েছে। তার চোখে জলের ধারা স্পষ্ট। রৌদ্র দ্রুত মেয়েটিকে অপেক্ষা করে তোরার দিকে এগিয়ে এসে কিছু বলতে নেবে, তার আগেই তোরা এক মুহূর্তেও দেরি না করে কোনো কথা না বলে দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে দৌড়ে বাহিরে হয়ে যায়। তোরা সেই অপরিচিত বিদেশি রাস্তা দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছে। তার চোখের পানি যেন থামছেই না। সে বারবার বাঁ হাত দিয়ে সেই জল মুছছে। এই দৃশ্য যেন তোরার কাছে ছিল এক হাজার জন্মের কষ্টের দৃশ্য। এক গভীর হাহাকারে তার বুক যেন ফেটে যাচ্ছে। চলবে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।